আমরা কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারটা দিয়ে শুরু করি। হ্যাঁ, প্রথমত চ্যাপ্টারটার মধ্যে দেখো তো কি কি আছে। প্রথম অধ্যায়ের নামটা কি বলো দেখি। প্রথম অধ্যায়ের নাম কি? প্রথম অধ্যায়ের নাম হলো তোমার রসায়নের ধারণা। ঠিক আছে, তাহলে প্রথম অধ্যায় দিয়ে স্টার্ট করি। যেহেতু তোমার বলছো তিনটা চ্যাপ্টার অলরেডি পড়ছো না, তাও সমস্যা নেই, আমরা প্রথম চ্যাপ্টার সহ একটু রিভিশন দিই। রসায়নের ধারণা। ঠিক আছে, রসায়নের ধারণা, এটা হলো চ্যাপ্টারের নাম। আচ্ছা, এখন এই চ্যাপ্টারটার মধ্যে কি কি বিষয় আছে আর এখান থেকে কোন কোন জায়গা থেকে মেইনলি প্রশ্ন হয় সেই পার্টটা আমি আগে বলি। দেখো, এখানে আসলে আসার মতো খুব বেশি প্রশ্ন নাই। প্রথম কথা হলো তোমার রসায়নের সংজ্ঞাটা শিখবে ভালো করে, বুঝছো, রসায়ন কাকে বলে বা রসায়ন কি, এই বিষয়টা পড়বা, এটা পরীক্ষাতে আসে। এরপরে তোমার এখানে রসায়নের কিছু দৃষ্টিকোণে মানে মানে বাস্তবে কিছু ঘটনার বিশ্লেষণ আছে, মানে রসায়নের পয়েন্ট অফ ভিউ থেকে বাস্তবে ঘটা কিছু ঘটনার ব্যাখ্যা, এই বিষয়টা পড়া লাগবে, বুঝছো। যেমন ধর কাঁচা আম কেন মিষ্টি হয়, বা কাঁচা আম কেন টক লাগে, আর পাকলে কেন মিষ্টি হয়, এই ব্যাখ্যা। তারপরে তোমার অ্যান্টাসিড ওষুধ খেলে কিভাবে গ্যাস্ট্রিক নিরাময় হয়, এই বিষয়গুলো পড়বা। ঠিক আছে, তার মানে কি রসায়নের বাস্তবিক ব্যবহার, ঠিক আছে, এইটা পড়বা। রাসায়নিক রসায়নের আচ্ছা রসায়নের বাস্তবিক ব্যবহার এই পার্টটাও দেখবা, বাস্তবিক ব্যবহার। আচ্ছা, এর বাইরেও তোমার আরও কি কি আছে দেখো। এর বাইরে তোমার পরীক্ষায় আসার মতো আসলে খুব বেশি কিছু নাই। আরেকটা পার্ট যেটা আছে, এটা এটা দিয়ে সৃজনশীল প্রশ্ন হয় অনেক সময়। এটা রসায়নে যেই গবেষণাগুলো হয়, রসায়নের গবেষণায় কি কি স্টেপ মানে ফলো করা হয়। ঠিক আছে, গবেষণা বা রসায়নের যেসব রিসার্চ হয়, গবেষণা গবেষণায় স্টেপগুলো, বুঝছো, কি কি স্টেপ বা কি কি ধাপ অতিক্রম করা লাগে, এই পার্টটাও আসে পরীক্ষাতে। এরপর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এই অধ্যায় থেকে, সেটা হলো তোমার এই বিভিন্ন রকম সাংকেতিক চিহ্ন এবং ঝুঁকি। ঠিক আছে, ঝুঁকির মাত্রা মানে বিভিন্ন রকম চিহ্ন আছে, কোন চিহ্ন দিয়ে কি বোঝায় সেই পার্টটা। ঠিক আছে, তাহলে সাংকেতিক চিহ্ন, এই পার্টগুলো যদি তুমি প্রথম চ্যাপ্টার থেকে পড়ে ফেলতে পারো, তাহলে তোমার এখান থেকে সৃজনশীল এমসিকিউ সব পারবা। ঠিক আছে, সাংকেতিক সাংকেতিক লিখে বলছি, ঠিক আছে, সাংকেতিক ঠিক আছে, সাংকেতিক চিহ্ন চিহ্ন ও ব্যাখ্যা, এই পার্টটা যদি পড়তে পারো, তাহলে এখান থেকে মোটামুটি অ্যান্সার করতে পারবে। দেখো, এখান থেকে সৃজনশীলের মানে গয়ে এইখান থেকে প্রশ্ন আসে, বুঝছো, এই পার্টটা থেকে। আর বাকি যেগুলো আছে আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। মোট কথা প্রথম অধ্যায় থেকে আসলে মানে খুব একটা প্রশ্ন হয় না, কিন্তু কথা হলো তোমার পরীক্ষা যেটা ওইটাতে কিন্তু অবশ্যই আসবে এখান থেকে। আচ্ছা, এখন দেখো আমরা শুরু করি প্রথমত, যে এই চ্যাপ্টারটা তুমি বই খোলো আগে, বইটা খুলে দেখো তোমার প্রথমে বিভিন্ন নীল রং লাল রঙের অনেক ছবি টবি আছে, এগুলো পড়ার দরকার নেই তেমন একটা। একটা বিষয় প্রথমে স্টার্ট করি। দেখো, এটা আগে জানো কিনা জানি না, এখন নতুন করে দেখো। কিছু কিছু জিনিস আছে যেটা মানে এককভাবেই তৈরি, এর মধ্যে অন্য কোনো কিছুর মিক্সচার নাই। মানে কীরকম, ধরো একটা 24 ক্যারেটের যদি স্বর্ণ হয়, তাহলে এখানে কি আছে, শুধু স্বর্ণই আছে, বুঝছো, স্বর্ণ ছাড়া অন্য তেমন কিছু থাকে না। মানে একদম পিওর স্বর্ণ আর কি, বুঝছো, পিওর স্বর্ণ, একদম পিওর। তাহলে এটাতে শুধু স্বর্ণই আছে, বুঝছো। স্বর্ণর যেই সংকেত বা প্রতীক, এটাকে বলা হয় এইউ। ঠিক আছে, অরাম, এইউ মানে স্বর্ণ, বুঝছো, স্বর্ণের প্রতীক হলো এইউ। তো এই এইউ বা স্বর্ণের মধ্যে শুধু স্বর্ণই থাকে, অন্য কিছু থাকে না। তো এইগুলা হলো তোমার, এইগুলোকে বলা হয় মৌলিক পদার্থ, বুঝছো, মৌলিক পদার্থ বা মৌল বলতে পারো। ঠিক আছে, বা মৌল বলা যায়। মৌল মানে কি, কোনো একটা জিনিসকে ভাঙলে যদি ওই পদার্থ ছাড়া অন্য কিছু না পাওয়া যায়, তাহলে সেটাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। ঠিক আছে, এখন ধরো এটা বিভিন্ন রকম এক্সাম্পল হতে পারে মৌলিক পদার্থে। মোট আসলে তোমার মৌলিক পদার্থ আছে এরকম 118টা, বুঝছো, এটা মনে রাখবা। 118টি মৌলিক পদার্থ বা মৌল আছে। যাই হোক, তো এখন দেখো যে একটা টার্ম আছে এখানে, তুমি পড়তে গেলে পাবা, এটাকে বলা হয় সংকর ধাতু। রিডিং তুমি নিজের মতো করে নেবে। ঠিক আছে, আমি যেখানে সব জায়গাতে তুমি আটকাবা ওই সব জায়গাগুলো দেখাবো, বুঝছো। সংকর ধাতু, বা এটাকে আরেকটা ইংরেজিতে বলা হয় কি অ্যালয়, ALLOY, অ্যালয়। এটা কি জিনিস? সংকর মানে হলো তোমার একটা মিশ্রণ, মানে যেখানে একাধিক জিনিসপত্র আছে, বুঝছো। যেমন ধরো বাঙালি জাতিকে বলা হয় সংকর জাতি, কি কারণে বলে, কারণ কি বলো। দেখো, আমাদের যে পূর্বপুরুষ, ধরো কেউ ছিল তোমার, ধরো আমেরিকান, কেউ ছিল
আফ্রিকান, ঠিক আছে, কালো একদম। কেউ ছিল ধরো চাইনিজ, বিভিন্ন রকম, মানে আমাদের পূর্বপুরুষের মধ্যে মানে এরকম ক্রস টস হয়ে হয়ে আলটিমেটলি আমরা আসছি, বুঝছো। এই জন্য আমাদের মধ্যে সব ধরনের বৈশিষ্ট্যই আছে। দেখবা যে একটা গ্রামের মধ্যে গেলে দেখবা কেউ কেউ আছে একদম কুচকুচে কালো, মানে বোঝা যায় যে এর পূর্বপুরুষ কেউ ছিল ধরো নিগ্রো। আবার ধরো কোনো গ্রামে গেলে দেখবে যে ও একদম খুবই ফর্সা মানুষ আছে, তার মানে বোঝা যায় ওর পূর্বপুরুষ ছিল তোমার খুবই ধবধবে সাদা মানুষ বা শ্বেতাঙ্গ। তো এরকম আর কি, মানে আমাদের এখানে কি বিষয়টা যে আমরা তোমার আসলে অনেক মিক্সচারের মাধ্যমে আসছি, বুঝছো, মানে আমাদের পূর্বপুরুষদের মধ্যে অনেক মিক্সচার হয়ে হয়ে আমরা আলটিমেটলি আসছি, এই জন্য আমাদেরকে বলে সংকর ধাতু। আর ধরো ইংরেজ যারা আছে, এদের দাদা নানা যা ছিল সবাই তোমার শ্বেতাঙ্গ ছিল, এই কারণে এরা সবসময় শ্বেতাঙ্গ, মানে এদের কোনো ক্রসিং নেই। এবার সবাই এদের মধ্যে সবাই একরকমই দেখতে, বুঝছো, ইংরেজ বা চাইনিজ এদেরকে দেখবা। আর আমাদের এখানে দেখবা কি, যে কেউ কেউ কাউকে দেখলে মনে হবে যে এ হয়তো তোমার একদম শ্বেতাঙ্গ, আবার কাউকে দেখলে মনে হয় যে এ তো একবার কৃষ্ণাঙ্গ কালো, আবার কেউ কেউ মাঝারি, বিভিন্ন রকম ভেরিয়েশন আছে, এই কারণে আমাদেরকে বলা সংকর ধাতু। তো সংকর ধাতু মানে হলো যে এই ধাতুর মধ্যে একাধিক ধাতুর মিশ্রণ আছে। যেমন ধরো তুমি একটা জিনিস জানো, এটা বলা হয় পিতল। পিতল নাম শুনছো হয়তো, পিতল এটা হলো একটা সংকর ধাতু। কি কারণে? এটা দুইটা জিনিস দিয়ে তৈরি হয়, একটা হলো তামা আর একটা হলো দস্তা। এই দুইটার মিশ্রণে হলো তোমার পিতল তৈরি হয়। তো তামাকে বলা হয় হলো কপার, এটাকে সিইউ দিয়ে প্রকাশ করা হয়। আর দস্তাকে বলা হয় জিঙ্ক, এটাকে বলা হয় জেড এন। তাহলে দেখো এই পিতল কি একটা সংকর ধাতু, কি কারণে? এটা দুইটা ধাতু মিলিয়ে তৈরি হয়েছে, বুঝছো। এই যে দেখো তামা এবং দস্তা এই দুইটা একত্রে মিলিয়ে তোমার পিতল বা বা সংকর ধাতুটা তৈরি হয়েছে, বুঝছো। তাহলে সংকর ধাতু মানে যেটাতে একাধিক ধাতুর মিশ্রণ আছে, ঠিক ঠিক আছে। তাহলে পিতল কি একটা, পিতল একটা সংকর ধাতু। এরকম ব্রোঞ্জ, এটা একটা সংকর ধাতু, এটাও একাধিক পদার্থ মিলে তৈরি হয়, বুঝছো। তাহলে ব্রোঞ্জও একটা তোমার সংকর ধাতু, এরকম অনেক রকম সংকর ধাতু আছে, ঠিক আছে, এটা তাহলে মনে রাখবে। আচ্ছা, এখন একটা ধরো আমাদের আশেপাশে যা কিছু আছে, এই যে কোনো একটা পদার্থ নেও, হ্যাঁ, যে কোনো একটা পদার্থ, ধরো এটা একটা ধরো এটা একটা চেয়ার, ঠিক আছে, ধরো একটা চেয়ার রাখলাম, ঠিক আছে, এটা ধরো একটা চেয়ার। ল্যাপটপ হয়ে গেছে নাকি? আচ্ছা, এই যে চেয়ার বানাই দিলাম, হ্যাঁ। তো এই চেয়ারটা বা যে কোনো কিছু একটাকে যদি তুমি খুবই সূক্ষ্মভাবে বিশ্লেষণ করো, ধরো একটা অংশ খণ্ডকে নিয়ে তুমি একবারে জুম করো, খুবই জুম করে দেখো যে এটার ভিতরে কী আছে, অনেক ভিতরে যদি যাও, তাহলে বর্তমানে আমরা জানি যে এর ভিতরে কী আছে, অসংখ্য পরমাণু দিয়ে তৈরি, বুঝছো। মানে যে কোনো পদার্থই অসংখ্য পরমাণু দিয়ে তৈরি হয়, এটা বর্তমানে জানি। তো তোমার এখন এই যে পরমাণু, বর্তমানে আমাদের অনেক ধারণা আছে পরমাণু সম্পর্কে। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এটা আমরা জানি, ঠিক আছে। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, ঠিক আছে, ধরো এটা হলো নিউক্লিয়াস। পরমাণুর বাইরের দিকে থাকে কি, কক্ষপথ বা শক্তি স্তর। তাহলে বাইরের দিকে কি থাকে, শক্তি স্তর থাকে বা কক্ষপথ থাকে, ঠিক আছে। কক্ষপথও বলা হয়, শক্তি স্তর বলা হয়, একই জিনিস, ঠিক আছে। কক্ষপথ বা শক্তি স্তর, কক্ষপথ বা শক্তি স্তর। এই শক্তি স্তরে কি করে, ইলেকট্রন অনাবর্ত আবরণ মানে আবর্তন করতে থাকে, এরকমভাবে এরকম দৌড়াদৌড়ি করতে থাকে ইলেকট্রন, এটা আমরা জানি। তো এখন এই যে এখন তো এটা হলো একদম রিসেন্ট ধারণা আমাদের, ঠিক না? কিন্তু প্রথম কথা হলো যে আগে তো মানুষজন এটা জানতো না, যে পরমাণু যে এরকম প্রোটন আর মানে কি বলে নিউক্লিয়াস আর ইলেকট্রন এগুলো দিয়ে তৈরি। আবার নিউক্লিয়াসের ভিতরে ভিতরে কী কী থাকে বলো দেখি, প্রোটন আর নিউট্রন থাকে। এই বিষয়গুলো কিন্তু আগে মানুষজন জানতো না। প্রোটন যোগ নিউট্রন থাকে নিউক্লিয়াসে, আর বাইরে যে কক্ষপথ সেখানে কি থাকে, ইলেকট্রন থাকে, ঠিক আছে। এগুলো হলো ইলেকট্রন, ইলেকট্রন। এটা তো আমরা ধরো এখন জানি, কিন্তু কথা হলো আগের মানুষজন তো এটা জানতো না, ঠিক না? তো কথা হলো যে এই ইতিহাসটা আমাদের একটু পড়া লাগবে, যে মানে কিভাবে পরমাণুর আবিষ্কারটা হলো, বুঝছো। তো দেখো এটা তুমি কোন পৃষ্ঠায় পাবা, তোমার বইয়ের 3 নাম্বার পৃষ্ঠার একবারে নিচের দিকে দেখো, এখানে বলা আছে তোমার ডেমোক্রিটাসের কথা। সর্বপ্রথম উনি একজন বিজ্ঞানী, হ্যাঁ, ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস কী করছে দেখো, ডেমোক্রিটাস, ডেমিক্রিটাস না, ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস হলো একজন বিজ্ঞানীর নাম। উনি 380 অব্দে, বুঝছো, 380 অব্দে সর্বপ্রথম হলো তোমার এই মানে পরমাণু টরমাণু এইসব নিয়ে কাজ করতে থাকে, বুঝছো। তো উনি বলে যে একটা পদার্থকে যদি ধরো একটা বড় পদার্থ আছে, এটাকে যদি আমরা ছোট ছোট আকারে ভাঙতে থাকি, ধরো এটাকে ছোট ছোট আকারে ভাঙি, মানে ধর 2 টুকরে করলাম, এরপর 4 টুকরে করলাম, এরপর ধর 8 টুকরে করলাম, এরপর 16 টুকরে করলাম, এরকম করতে 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 অনেক ছোট হয় যখন, এমন একটা পর্যায়ে যায়, এত ছোটই হয়ে যায় যে যেটা পরবর্তীতে আর ভাঙা যায় না, ঠিক আছে। অর্থাৎ এটা কি অবিভাজ্য, অর্থাৎ পরবর্তীতে আর এটাকে ভাঙা যায় না।
এটা কে বলছে? এটা বলছে হলো তোমার ডেমোক্রিটাস, বুঝছো? যে উনি বলছে যে পদার্থকে যদি ভাঙতে থাকো এমন একটা পর্যায়ে যায় যার পরে আর এটাকে আর ভাঙা যায় না, মানে চাইলেও এর যে আর কোনো ক্ষুদ্র অংশে ভাগ করতে পারবা না। এই জিনিসটাকে যে ভাঙা যে যায় না এরকম একটা ফরম্যাট বা এরকম একটা জিনিসকে উনি নাম দেন কি? এটার নাম দেন উনি অ্যাটম, বুঝছো? অ্যাটম, অ্যাটম। এখন যদি আমরা জানি যে অ্যাটমকেও ভাঙলে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এইসব পাওয়া যায়, কিন্তু ওই সময় ওরা বিজ্ঞানীরা এইসব এত কিছু জানতো না, ঠিক আছে? তো এর পরবর্তীতে দেখো উনি বলছে কি এটা অবিভাজ্য, অর্থাৎ এটা ভাঙা যায় না, কিন্তু বর্তমানে কিন্তু আমরা জানি যে এটা আসলে অবিভাজ্য না। মানে এই পরমাণুটাকে ভাঙলেও, অ্যাটম মানে পরমাণু, বুঝছো? পরমাণুটাকে ভাঙলেও কি পাওয়া যায় বলো দেখি? নিউক্লিয়াস পাওয়া যায়। এই যে দেখো এখানে আগে বললাম, এই যে পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? কেন্দ্রে পাওয়া যায় নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? এই যে প্রোটন আর নিউট্রন থাকে। আর বাইরে থাকে কি? শক্তিস্তর বা কক্ষপথ। এই কক্ষপথে কি থাকে? এই যে ইলেকট্রন থাকে, ঠিক আছে? তাহলে এইগুলো এখন জানি, কিন্তু আগে তো লোকজন জানতো না, তো ও একটা এই মতবাদ দিল, ঠিক আছে? তো মনে হইতে পারে যে এখন তো আমরা এত কিছু জানি, তাহলে ইতিহাস পড়ে লাভ কি? ইতিহাস পড়া হয় মেইনলি যে বোঝার জন্য, যে কি কষ্ট করেছে তারা এই বিষয়গুলো আবিষ্কার করছে সেটা জানার জন্য। আচ্ছা দেখো আরেকটা জিনিস, একই একই সময়ে মানে ওই 380 অব্দের দিকে ভারতীয় একজন দার্শনিক ছিল, বুঝছো? ভারতীয় দার্শনিক, ভারতীয় দার্শনিক। ওনার নাম কি? ওনার নাম হলো তোমার, ওনার নাম হলো কোনাডা, ঠিক আছে? কোনাডা। ওনার নাম কি? কোনাডা। এই কোনাডা নামক বিজ্ঞানী, দার্শনিক, উনি কি বলে, উনি তখন অণুর ধারণা প্রকাশ করেছিলেন যা অ্যাটমের ধারণার অনুরূপ। মানে উনি তখন মানে অণু সম্পর্কে বলছে, বুঝছো? পরমাণু সম্পর্কে না বলে উনি কি বলছিল? অণু সম্পর্কে একটা মানুষকে ধারণা দিয়েছেন, বুঝছো? মানে উনি হলো অণু সম্পর্কে মানুষকে ধারণা দেয়, কিন্তু উনি অণু বলতে যেটাকে বুঝাচ্ছিলেন ওইটা মূলত মোটামুটি পরমাণুর মতোই, বুঝছো? এটা যা শুধু মনে রাখবা, এইগুলো তোমার পরীক্ষাতে আসে না, যা শুধু মনে রাখলেই চলে। আচ্ছা, এবার দেখো ওনারা যেসব গবেষণা টবেষণা করছে এইগুলোর আসলে মানে খুবই একটা বৈজ্ঞানিক ভিত্তি নাই, এটা জেনে রাখো বিষয়টা। তারপরে দেখো কি বলছে, তখনকার সময় তোমার এরিস্টটলের মতো দার্শনিকরা, ধরো এরিস্টটল কি মনে করতে জানো? এরিস্টটল মনে করতো যত পদার্থ আছে আশেপাশে এইগুলো তোমার হয় তোমার বাতাস অথবা আগুন, ঠিক আছে? অথবা মাটি, মাটি বা পানি দিয়ে তৈরি হয়েছে, বুঝছো? মানে আশেপাশে যা কিছু আছে সবগুলোই এইগুলো দিয়ে তৈরি হয়েছে, বুঝছো? এর বাইরে কোনো কিছু নাই দুনিয়াতে, শুধু এইগুলোই আছে, বাতাস আছে, আগুন আছে, পানি আছে, মাটি আছে। যে কোনো একটা পদার্থ যদি নাও তাহলে অবশ্যই এইগুলো মিলিয়ে মিলিয়ে তৈরি হয়েছে। দেখো এইটাও কিন্তু একটা ভ্রান্ত ধারণা, বুঝছো? অনেক কিছুই কিন্তু আছে যেগুলো তোমার এই বাতাস দিয়ে তৈরি হয় নাই, আগুন দিয়েও তৈরি হয় না, মাটি দিয়েও তৈরি হয় না, পানি দিয়েও তৈরি হয় না। আচ্ছা, এরপরে দেখো, এরপরে ওই যে তোমার এই কয়েকটা ছবি টবি দেয়া আছে। এখন আমরা একটা আরেকটা জিনিস দেখবো, দেখো কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, বুঝছো? কেমিস্ট্রি মানে মনে হইতে পারে না যে কেমিস্ট্রির বাংলায় কিন্তু রসায়ন, বুঝছো? তো কেমিস্ট্রি শব্দটা উৎপত্তি হলো কিভাবে? দেখো সর্বপ্রথম অতীতে মানে কেমিস্ট্রি সম্পর্কে গবেষণা করে সর্বপ্রথম হলো আরবরা, বুঝছো? আরবরা সর্বপ্রথম হলো তোমার এই কেমিস্ট্রি নিয়ে গবেষণা করতো। তো যারা তোমার আরবে মানে এই রসায়ন বা কেমিস্ট্রি নিয়ে গবেষণা করতো তাদেরকে বলা হতো আলকেমি, বুঝছো? আলকেমিস্ট, বুঝছো? আলকেমিস্ট বলা হতো, বুঝছো? আর ওরা মানে ওই আরবে রসায়নকে বলতো কি? আলকেমি, বুঝছো? আলকেমি। ওরা রসায়নকে বলতো আলকেমি, আর যারা রসায়ন নিয়ে গবেষণা করতো তাদেরকে বলতো আলকেমিস্ট। তো ওই আলকেমি থেকে আস্তে আস্তে তোমার বিবর্তন হয়ে হয়ে চেঞ্জ হয়ে 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 বর্তমান যে কেমিস্ট্রি এই নামটা আসছে, বুঝছো? তার মানে এই কেমিস্ট্রি শব্দের সূচনা হয়েছে কোথা থেকে? এই আরবদের থেকে, বুঝছো? তাহলে এটা মনে রাখবে। এখন তাহলে কথা হলো যে তাহলে অবশ্যই আরবদের কিছু প্রসিদ্ধ বিজ্ঞানী ছিল, কারণ ওরাই যেহেতু প্রথম মানে কেমিস্ট্রি নিয়ে গবেষণা করছে, এরকম তাহলে প্রসিদ্ধ কিছু বিজ্ঞানী থাকবে। আরব বিজ্ঞানী একজন প্রসিদ্ধ বিজ্ঞানীর নাম হলো জাবির ইবনে হাইয়ান, বুঝছো? জাবির ইবনে হাইয়ান। জাবির ইবনে হাইয়ান হলো তোমার একজন প্রসিদ্ধ মানে রসায়ন বিজ্ঞানী, বুঝছো? জাবির ইবনে হাইয়ান উনি সর্বপ্রথম তোমার রসায়ন নিয়ে গবেষণা করছে। এখন এই জন্য তোমার জাবির ইবনে হাইয়ানকে তোমার অনেক সময় কি বলা হয়? রসায়নের জনক বলা হয়, বুঝছো? রসায়নের জনক বলা হয়, ঠিক আছে? এখানে লেখা আছে তাকে কি বলা হয়? রসায়নের জনক বলা হয়, রসায়নের জনক, বুঝছো? আচ্ছা, এখন এটা যদি কিন্তু অনেকে বলে এটা রসায়নের জনক, কিন্তু আধুনিক রসায়নের জনক এক্সাক্ট যিনি ওনার নাম কি? আচ্ছা, এটা পরের পেজে আমি লিখি। আধুনিক রসায়নের জনক কে? আধুনিক রসায়নের জনক, আধুনিক রসায়নের জনকটা কি?
মানে যদি যদি বলে শুধু রসায়নের জনক বা কাকে মনে করা হয় এরকম যদি প্রশ্ন পায় তাহলে লিখবা তোমার জাবির ইবনে হাইয়ান। আর যদি ডিরেক্ট বলে আধুনিক রসায়নের জনক কে, তাহলে বলবা কে, অ্যান্টনি ল্যাভয়েশিয়ে। ঠিক আছে, নামটা দেখো অ্যান্টনি, এরকম অ্যান্টনি ল্যাভয়েশিয়ে, ল্যাভয়েশিয়ে। ঠিক আছে, ল্যাভয়েশিয়ে, ওনাকে বলা হয় কি আধুনিক রসায়নের জনক। আচ্ছা, এবার এতটুকুই, এখান থেকে আর তেমন কিছু পড়া লাগবে না। দেখো রসায়নের সংজ্ঞা পড়ি আমরা, যে রসায়ন কাকে বলে, এটা পরীক্ষাতে আসে ক নাম্বার প্রশ্নে। রসায়ন কি বা রসায়নের সংজ্ঞা কি? দেখো রসায়ন হলো একটা বিজ্ঞানের শাখা। ঠিক আছে, দেখো তাহলে বিজ্ঞানের একটা শাখা, রসায়ন হলো কি এটা বিজ্ঞানের একটা শাখা। তাহলে এটা মনে রাখবো প্রথম কথা। 2 নম্বরে এর কাজ কি? এর কাজ হলো এই বিজ্ঞানের শাখায় কি করা হয়, এই বিজ্ঞানের শাখায় পদার্থের গঠন নিয়ে কাজ করা হয়। পদার্থের গঠন গঠন নিয়ে কাজ করা হয়। পদার্থের ধর্ম ধর্ম নিয়ে কাজ করা হয়। পদার্থের ধর্ম নিয়ে কাজ করা হয়, ধর্ম। আর এবং পদার্থের পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, ও পদার্থের পারস্পরিক রূপান্তর, পারস্পরিক পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়। রূপান্তর নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, রূপান্তর নিয়ে আলোচনা করা হয়। রূপান্তর নিয়ে আলোচনা করা হয়, এটা লিখে নিও। দেখো তাহলে খুব সহজ, রসায়নের যদি সংজ্ঞা আসে পরীক্ষাতে লিখবা যে রসায়ন হলো বিজ্ঞানের একটি শাখা যেখানে পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, তাহলে এটা এই সংজ্ঞাটা লিখলেই তোমার একের মধ্যে এক দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা এবার একটু নিচে 5 পৃষ্ঠার দেখো মাঝামাঝির দিকে একটা ছক আছে, ওই টেবিল 1.01, এখানে দেখো লেখা আছে বিষয় বা ঘটনা লেখা আছে বাম দিকে। এরপরে রসায়নের দৃষ্টিকোণ কোণে ঘটনার বিশ্লেষণ এখানে লেখা আছে। এই পার্টটা একটু পরিচয়, হ্যাঁ, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা দেখো কি বিষয়টা, দেখো এই এখানে কয়েকটা ঘটনা লেখা আছে। যেমন ধরো বলছে যে কাঁচা আম টক লাগে। কাঁচা আম টক, এটা আমরা জানি। কাঁচা আম টক, এটা পরীক্ষার খ নাম্বার প্রশ্ন আসে, বুঝছো, খ এর জন্য ইম্পর্টেন্ট এই পার্টটা। কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন? পাকা আম মিষ্টি কেন, এটা পরীক্ষাতে আসতে পারে। আম কেন মিষ্টি, কেন মিষ্টি, এটা পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা দেখো এটা কি বিষয়টা, কাঁচা আম টক, এটা নিয়ে তো কোনো অসুবিধা নাই। কি কারণে টক? দেখো ধরো এটা একটা আম আছে, ঠিক আছে, ধরো একটা কাঁচা আম আছে, ধরো একটা কাঁচা আমই আর কি, কালারটা একটু চেঞ্জ করে নিই, হ্যাঁ, এটা একটু চেঞ্জ করে, একটু কাঁচা আম যেহেতু তাহলে সবুজ কালার দিয়ে, হ্যাঁ, এই যে সবুজ কালার। ধরো এটা একটা কাঁচা আম আছে, হ্যাঁ, এই যে এটা একটা কাঁচা আম। এখন এই কাঁচা আমের ভিতরে একটা অ্যাসিড পাওয়া যায়, বুঝছো, এই অ্যাসিডের নাম হলো সাকসিনিক অ্যাসিড। ঠিক আছে, কাঁচা আমে কি অ্যাসিড পাওয়া যায়? সাকসিনিক অ্যাসিড পাওয়া যায়। আচ্ছা, তো এই সাকসিনিক অ্যাসিডের স্বাদ হলো তোমার টক, এই জন্য কাঁচা আম খেতেও টক লাগে। এখন সাকসিনিক অ্যাসিড থেকে আরও একটা অ্যাসিড আছে, সাকসিনিক অ্যাসিড তো মনে রাখবে, আরও একটা আছে মেলেইক অ্যাসিড, এটাও টক খেতে। মেলেইক অ্যাসিড, মেলেইক অ্যাসিড, এই দুইটার মানে এই অ্যাসিডই খেতে টক, মানে এই দুইটা অ্যাসিডই তোমার এই কাঁচা আমের মধ্যে থাকে, এই জন্য খাবার খেতে মানে আম খেতে টক লাগে। এখন মনে হইতে পারে যে এই মানে কি বলে আমের মধ্যে আবার অ্যাসিড আসলো কি কারণে? অ্যাসিড তো খুবই ডেঞ্জারাস জিনিস। আসলে সব অ্যাসিড আসলে ডেঞ্জারাস না, বুঝছো, বিশেষ করে জৈব অ্যাসিড যেগুলো আছে অনেক কিছু আসলে খাওয়ার উপযোগী, বুঝছো, মানে অ্যাসিড শুনলে এরকম না যে একবার খুবই ডেঞ্জারাস কিছু, এরকম না, তবে অনেক অ্যাসিড আছে আবার ডেঞ্জারাসও আছে। ঠিক আছে, এখন যখন তোমার এই এই আমটা যখন তোমার পেকে যায়, ঠিক আছে, পাকলে কি কি কালার হয়? হলুদ কালার হয় না? ধরো একটু হলুদ কালার রাখি আমি। এই যে দেখো, ধরো এরকম আমটা পাকলো, এই যে পাকলো। এখন পাকার কারণে দেখো কি হয়, এই যে অ্যাসিডগুলো ছিল না, এই অ্যাসিডগুলো তোমার চেঞ্জ হয়ে যায়, বুঝছো, এই অ্যাসিডগুলো তোমার এখানে যে তোমার সাকসেনিক অ্যাসিড আর মেলিক অ্যাসিড ছিল, এই যে সাকসেনিক অ্যাসিড আর মেলিক অ্যাসিড, এই দুইটা অ্যাসিড চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে কিসে পরিণত হয়ে যায়? চেঞ্জ হয়ে তোমার গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়ে যায়, বুঝছো, তাহলে এটার ভিতরে তখন কি থাকে? গ্লুকোজ আর ফ্রুক্টোজ, গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত হয়ে যায়, ফ্রুক্টোজ পরিণত হয়। তো এই দুইটার মানে স্বাদ আবার কীরকম? মিষ্টি, বুঝছো, এই দুইটার টেস্ট কীরকম? মিষ্টি। দুইটা বলতে ফ্রুক্টোজটা মেনলি মিষ্টি, বুঝছো, এই মিষ্টি হওয়ার কারণে কি হয়, এই পাকা আমটা খেলে তখন মিষ্টি লাগে, বুঝছো।
তাহলে এটা পরীক্ষাতে কিন্তু আসতে পারে। বলবা কি কাঁচা আমের মধ্যে সাকসিনিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড থাকে, এই জন্য খেতে টক লাগে, আর পাকলে এই সাকসিনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড রূপান্তরিত হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়, এবং ফ্রুক্টোজের স্বাদ যেহেতু মিষ্টি এই জন্য পাকলে আমকে মিষ্টি লাগে। ঠিক আছে, এটা পরীক্ষাতে আসতে পারে ক্ষয়ের মধ্যে। আচ্ছা, আরেকটা দেখো, এখানে একটা প্রশ্ন করছে, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোম ইত্যাদির দহন, এই ঘটনাগুলোও তোমার রসায়ন দিয়ে ব্যাখ্যা করা যায়। কীরকম, ধরো যে এই বিভিন্ন রকম গ্যাস আছে না আমাদের আশেপাশে, ধরো তোমার কাছে মনে হইতে পারে যে ধরো এরকম বলে না যে মিথেন গ্যাস আছে, মিথেন গ্যাস, বা ধরো অন্য অন্য বিভিন্ন রকম গ্যাস থাকে। এই গ্যাসগুলো বা প্রাকৃতিক গ্যাস আছে, এই গ্যাসগুলো দিয়ে দেখবা যে আমরা মানে এই গাড়ি ঘোড়া চালাই, বা অনেকে দেখা যায় জ্বালানি হিসেবে ব্যবহার করি। তো এগুলো ইউজ করলে মানে কি বলে, এগুলো থেকে অবশ্যই শক্তি তৈরি হয়, বোঝা যায় যে এই যে মিথেন বা যেরকম এই বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ আছে, এগুলো চেঞ্জ হয়ে কি করে, শক্তি তৈরি করে, বুঝছো? এই শক্তি দিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি, যেমন ধরো মানে যানবাহন চালাতে পারি, বা ধরো রান্না বান্না করতে পারি, তারপর বিভিন্ন রকম কাজ আছে, বুঝছো? তো কিভাবে আসলে শক্তির রূপান্তরটা হয় দেখো, যেটা হয় ধরো বিভিন্ন রকম কেরোসিন বা প্রাকৃতিক গ্যাস বা মোম যাই নেও, এগুলো হলো বিভিন্ন রকম মানে যৌগিক পদার্থ আর কি। যেমন ধরো মিথেনই চিন্তা করো, ধরো এটা একটা মিথেন আর কি। মিথেন মিথেন যখন তোমার অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া হওয়াকে বলা হলো তোমার দহন বিক্রিয়া, বুঝছো? অক্সিজেনের সাথে যখন মিথেনের বিক্রিয়া হয় এটাকে বলা হয় দহন বিক্রিয়া। এই CH4 মানে হলো মিথেন। এই দহন বিক্রিয়া হলে কি হয়, অনেক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয়, এবং হলো তাপ শক্তি তৈরি হয়, বুঝছো? এখন এই তাপ শক্তি দিয়ে আমরা রান্না বান্না করে ফেলতে পারবো। তাহলে দেখো মিথেন দিয়ে আমরা চাইলে কি করতে পারি, এরকম রান্না বান্না করতে পারি। তো এরকম আর কি, যে বিভিন্নভাবে আমাদের হেল্প করে কেরোসিন, গ্যাস, মোম, এগুলো সব কিছু এরকম দহন করলে এরকম বিভিন্ন রকম শক্তি তৈরি হয়, এই শক্তি দিয়ে আমরা অনেক কিছু চাইলে করতে পারি। আচ্ছা, 3 নম্বর পার্টটা দেখো, এই যে ধরো এটা একটা লোক আছে, ঠিক আছে, ধরো এটা একটা লোক, এটা ধরো মুখ হা করে আছে, বুঝছো? এখন ধরো ওর সামনে তোমার একটা বার্গার এনে দিলে, বুঝছো? ধরো এটা একটা বার্গার, এই যে ধরো এটা একটা বার্গার আছে। এখন বার্গারটা খাইলো ধরো ওই লোক, হ্যাঁ, খাওয়ার পরে কি হয়েছে, এখন দেখো হঠাৎ করে খাইছে তো খুব খুশি হইয়া, এখন হঠাৎ করে পেটের মধ্যে তোমার ব্যথা শুরু হয়েছে, বুঝছো? এরকম ব্যথা শুরু হয়ে গেছে একবারে। এখন ওর মুখটা হয়ে গেছে এরকম তোমার কষ্ট, এখন কি করবে এরকম অবস্থা। এখন তখন আমরা কি করি, ওদের অ্যান্টাসিড ওষুধ খাওয়াই, বুঝছো? অ্যান্টাসিড কীরকম, এরকম ট্যাবলেট খাওয়াই, দেখবা যে গ্যাস্ট্রিকের ওষুধ যেটা বলে, এটা খাওয়াইলে দেখবা যে ও আবার এরকম মানে কিছুক্ষণ পরে সুস্থ হয়ে যায়, পেটের গ্যাস ট্যাস সব চলে যায়, এরকম আবার সে খুশি হয়ে যায়, এই যে একদম খুশি, হ্যাঁ হ্যাঁ, দেখছো একদম খুশি হয়ে গেছে। তো এই যে তোমার এই যে গ্যাস্ট্রিকের ওষুধটা না, এটাকে বলা হয় কি অ্যান্টাসিড। আচ্ছা, এখন দেখো অ্যান্টাসিডটা কি। অ্যান্টাসিড মূলত হলো তোমার অ্যান্টাসিড, এর দন্তন্য লিখছি, বুঝছো? অ্যান্টা দন্তান্নয় টয়াকার দন্তাশকে সিড অ্যান্টাসিড। তো এই অ্যান্টাসিডে তোমার অ্যান্টাসিডটা মূলত হলো ক্ষারক, বুঝছো? ক্ষারক। আর ওই যে আমাদের পেটে যেটা তৈরি হয় সেটা হলো তোমার অ্যাসিড, ঠিক আছে? অ্যাসিড তৈরি হয়, অ্যাসিড এবং ক্ষারক। মানে অ্যান্টাসিডটা হলো ক্ষারক, আর পেটের ভিতরে তৈরি হয় কি অ্যাসিড। অ্যাসিড মূলত HCl নামক একটা অ্যাসিড থাকে, বুঝছো? তো কি হয় দেখো, অ্যান্টাসিডগুলোকে আসলে কীরকম, অ্যান্টাসিডগুলো দুইটা এক্সাম্পল লিখি। যেমন ধরো হতে পারে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, মিনিয়াম হাইড্রোক্সাইড, 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 এটা একটা আছে অ্যান্টাসিড। আরেকটা হয় তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটাও একটা অ্যান্টাসিড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড, হ্যাঁ, হাইড্রোক্সাইড। তো সংকেত যদি চিন্তা করো এরকম থাকে সংকেত, বুঝছো? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে লেখা হয় এরকম AlOH3 এরকম, আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটাকে লেখা হয় এরকমভাবে MaMgOH2, বুঝছো? তো এরকম আর কি। তো এখন কি করা হয় দেখো, যে তোমার এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যখন আমরা খাই, খেলে এই ক্ষারকটা অর্থাৎ এই অ্যান্টাসিডটাকে তো বলতেছি ক্ষারক, বুঝছো? এইগুলো কিন্তু ক্ষারক মূলত, বুঝছো? এগুলো সবই ক্ষারক, কারণ অ্যান্টাসিড মানেই ক্ষারক। তো ক্ষারক আর অ্যাসিডের বিক্রিয়া হলে কি হয় তোমার মনে রাখবা, অ্যাসিড যখন ক্ষারকের সাথে বিক্রিয়া করে, অ্যাসিড প্লাস ক্ষারক যখন বিক্রিয়া করে, তখন কি তৈরি হয়, লবণ আর পানি তৈরি হয়, লবণ আর পানি তৈরি হয়। এখন একটা জিনিস চিন্তা করো,
লবণ আর পানি যদি তৈরি হয়ে যায় তাহলে অ্যাসিডও নষ্ট হয়ে গেল, ক্ষারকও নষ্ট হয়ে গেল। তাহলে কি ওর আর অ্যাসিড থাকবে পেটের মধ্যে? থাকবে না কিন্তু। তখন কি হয়ে যায়, পেটের অ্যাসিড সব দূর হয়ে যায়। মানে এই যে এইগুলো ধরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড খাইলো, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে একটা কি একটা ক্ষারক, এই ক্ষারকের সাথে যখন অ্যাসিড বিক্রিয়া করে তখন কি তৈরি হয়, লবণ আর পানি তৈরি হয়ে যায়। আর লবণ পানি তৈরি হয়ে গেলে কি হয়, অ্যাসিডটাও নষ্ট হয়ে যায়, কারণ অ্যাসিড আর ক্ষারক দুইটাই তো লবণ আর পানিতে পরিণত হয়েছে, তাহলে অ্যাসিড তো এখন আর নাই। তাহলে পেটটা তখন কি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, বুঝছো? তখন আর পেটে আর কোনো রকম গ্যাস্ট্রিক থাকে না, বুঝছো? তাহলে এইভাবে আসলে গ্যাস্ট্রিকের ওষুধটা কাজ করে, বুঝছো? এটা মনে রাখবে। তখন এই যে এর পেট দেখো একদম ক্লিয়ার, তখন সে আবার এরকম খুশি হয়ে যায়, বুঝছো? একদম খুশি এরকম। এই হলো অবস্থা। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এরপরে অনেক কিছু আছে যেগুলো তুমি নিজে নিজে পড়লেই পারবা, ঠিক আছে? ওইগুলো আমি আসলে খুব বেশি ডিটেলে দেখাবো না, ওইটা তুমি নিজের মতো করে দেখে নিবা। যেগুলো সব জায়গাতে তুমি আটকাইতে পারো সেই পার্টগুলোই মেনলি আমি দেখাবো, বুঝছো? আচ্ছা, আরেকটা পার্ট দেখো তো, এই কীরকম, ধরো আমরা যে খাবার খাই, ঠিক আছে? ধরো এটা আমরা খাবার খেলাম, ঠিক আছে? ধরো এটা একটা লোক আছে, এটা ধরো হাসি দিয়ে আছে, বড় হা করে আছে, ধর এর কাছে ধরো একটা স্যান্ডউইচ আনলা বা পিৎজা আনলা, ধরো এটা হচ্ছে একটা পিৎজা আনলা, এই যে এরকম থাকে না? তো এই যে তোমার ওকে যখন খাওয়াও, এই খাবারটা খেয়ে সে কী পায়, শক্তি পায়, ঠিক আছে? এই খাবারটা খেয়ে কী পায়, শক্তি পায়। এখন শক্তি পায় কীভাবে, ঠিক আছে? মানে শক্তিটা কীভাবে আসে, মেইনলি যেটা হয় তোমার, মানে ও যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে অক্সিজেনটা গ্রহণ করে, অক্সিজেন, ঠিক আছে? ওটু মানে অক্সিজেন, ওই অক্সিজেনটা কি করে, ওর যে খাবারগুলো ছিল না, খাবারগুলো যখন তোমার ভেঙে ভেঙে ব্রেকডাউন হয়ে হয়ে মানে আস্তে আস্তে তোমার মানে খুবই সরল উপাদানে পরিণত হয়ে যায়, তখন এই অক্সিজেনটা ওই খাদ্যবস্তুর সাথে বিক্রিয়া করে, বুঝছো? তার মানে অক্সিজেনটা কি করে, ক্ষুদ্র খাদ্যবস্তুর সাথে বিক্রিয়া করে, ক্ষুদ্র খাদ্যবস্তুর সাথে বিক্রিয়া করে, খাদ্যবস্তুর সাথে কি করে বিক্রিয়া করে, করে আমাদের শক্তি যোগায়, বুঝছো? তাহলে দেখো আমাদের জীবনে আসলে রসায়ন কিন্তু সব জায়গায়। খাবার খেয়ে যে শক্তি আসলো, শক্তিটাও আসছে কীভাবে, রসায়নের মাধ্যমে। রসায়ন কীভাবে বুঝলাম, এই তো বিক্রিয়া, এই যে এটা একটা বিক্রিয়া হয়েছে, যে এই দুইটা যোগ হয়ে এটা তৈরি হয়েছে, তার মানে এটা কি, এটা বিক্রিয়া করছে, সুতরাং এখানেও ইয়ে আছে, মানে এই রসায়ন আছে। আচ্ছা, আবার দেখো তোমার এই যে আরেকটা ঘটনা বলি, আমাদের শরীরের মধ্যে, ধর এটা একটা লোক, ঠিক আছে? ওর শরীরে তোমার কি থাকে, মানে সবার শরীরে পানি থাকা লাগে, বুঝছো? শরীরে পানি থাকা লাগে, বুঝছো? শরীরে বেশিরভাগ জায়গায় কিন্তু থাকে শুধু পানি, তাহলে পানি থাকা কিন্তু ম্যান্ডেটরি আমাদের জন্য। পানি যদি কমে যায় শরীরে তাহলে কিন্তু আমরা বাঁচবো না। তো এখন কি হয়েছে দেখো, একটা জিনিস, একটা লোক ধরো যে ওর শরীরে ধরো পানি আছে, তাহলে সে খুব খুশি, একবারে এই যে হাসি। আর যদি ধরো যে একদম পানি নাই, তখন কি হয়, এরকম কষ্ট পায়, এই যে এরকম কষ্ট পায়। আচ্ছা, কি কারণে, দেখো এখন কি হয়, কখন আসলে পানি চলে যায় শরীর থেকে, ধরো যে এই ওর ধরো একদিন ডায়রিয়া হলো, বুঝছো? ডায়রিয়া হয়ে একবারে ধরো যে একদম অবস্থা খুবই খারাপ, বুঝছো? সারাদিন ধরো পটি করতেছে, একদম একদম ধরো হলুদ হলুদ একবারে করতে করতে অবস্থা খারাপ করে ফেলছে, তারা দেখে কই গেল, এই যে ধরো একদম, এই যে দেখছো একদম একদম ডায়রিয়া, বুঝছো? এই লোকের ধরো হঠাৎ ডায়রিয়া হলো। এখন ডায়রিয়াতে কি হয়, ওর শরীর থেকে পানি বের হয়ে যায়, বুঝছো? পানিও বের হয়ে যায়, আবার ধরো দেখা যায় যে কি, পানির সাথে সাথে তোমার পানির মধ্যে তোমার কিছু আয়ন থাকে, বুঝছো? আমাদের শরীরে এই যে ধরো এখান থেকে যে এর সাথে সাথে কি বের হয়ে গেলো, পানি বের হয়ে গেলো, আর পানির মধ্যে কিছু আয়ন থাকে, বুঝছো? যেমন ম্যাগনেসিয়াম 2+, তারপরে সোডিয়াম প্লাস, তারপরে ক্লোরাইড, এরকম তারপর ক্যালসিয়াম 2+, এরকম বিভিন্ন রকম আয়ন থাকে, বুঝছো? এগুলো কি বলা হয়, আয়ন। আয়ন মানে যাদের মাথার মধ্যে চার্জ আছে, বুঝছো? এই যে 2+, মাইনাস চার্জ, তারপর প্লাস চার্জ, 2+, এরকম আর কি, মানে চার্জ থাকলে এটাকে বলে আয়ন। তাহলে এই যে আয়নগুলো বের হয়ে গেল, এখন এই যে আয়ন যদি শরীর থেকে বের হয়ে যায় তাহলে একটা আয়নের ভারসাম্যহীনতা তৈরি হয়, বুঝছো? কি বললাম, আয়নের ভারসাম্যহীনতা তৈরি হয়, আয়নের ভারসাম্যহীনতা তৈরি হয়, ভারসাম্যহীনতা। তখন দেখা যায় রুগী মারা যায়, বুঝছো? ভারসাম্যহীনতা, বুঝছো? বুঝলা? মানে ধরো একটা লোক, এই তোমার ডায়রিয়াতে হলে কি হয়, অনেক পাতলা পায়খানা হয়, পাতলা পায়খানা হলে পানি বের হয়ে যায় শরীর থেকে, সাথে সাথে এই আয়নগুলো বের হয়ে যায়। এই আয়নগুলো বের হয়ে গেলে তখন একটা আয়নের ভারসাম্যহীনতা তৈরি হয়, যার কারণে পরে রোগী মারা যায়, বুঝছো? একদম মারা যায়। তো এখন তোমার অনেক আগে যখন একদম তোমার কলেরা হতো মানুষজনের, কলেরা হতো, বা কলেরাকে আরেকটা নামে ডাকা হয় জানো কি, কলেরাকে আরেকটা নামে ডাকে, এটার নাম হলো তোমার ওলা উঠা, বুঝছো? ওলা উঠা, ওলা ওলা উঠা মানেও তোমার
কলেরা, বুঝছো? কলেরার দুইটা নাম, একটা কলেরা আর একটা হলো ওলা উঠা। ওলা উঠা বললে কিন্তু বুঝবে যে কলেরা বুঝাইছে, বুঝছো? তো কলেরাতে কি হয়, তোমার এরকম শরীর থেকে অনেক অনেক পানি বের হয়ে যায়, পানির সাথে সাথে এরকম আয়নগুলো বের হয়ে যায়। এই আয়নগুলো বের হয়ে গেলে তখন সে মারা যেত এই কলেরাতে। তো কলেরার চিকিৎসা কি? এখন ধরো কি করা হয়, মানে কারো যদি ডায়রিয়া হয় তখন কি দেওয়া হয়, খাবার স্যালাইন দেওয়া হয়, বুঝছো? স্যালাইন দেওয়া হয়। তো স্যালাইনের মধ্যে কি থাকে, এই স্যালাইনের মধ্যে বিভিন্ন রকম আয়ন থাকে, এই যে ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম+, ক্লোরাইড, ক্যালসিয়াম 2+, বিভিন্ন রকম আয়ন থাকে, বুঝছো? ধরো অ্যালুমিনিয়াম 3+, তারপরে ম্যাগনেসিয়াম 2+, বিভিন্ন রকম আয়ন থাকে, ক্লোরাইড, ফ্লোরাইড, বিভিন্ন রকম আয়ন থাকে। তো এই আয়নগুলো কি করে, স্যালাইনের মাধ্যমে ওর শরীরে চলে যায়। আর গেলে তখন যতই ডায়রিয়া হোক, যেহেতু নতুনভাবে সেই আয়নগুলো নিয়ে নিচ্ছে, সুতরাং আয়নের ভারসাম্যহীনতাটাও হইতে পারে না। আর আয়নের ভারসাম্যহীনতা না হওয়ার কারণেই সে বেঁচে থাকে, বুঝছো? তাহলে বর্তমানে তাহলে তোমার যদি কোনো সময় ডায়রিয়া হয় তাহলে কি করবা, এরকম খাবার স্যালাইন নিয়ে এসে খাবা। খেলে কি হবে, এই আয়নের ভারসাম্যহীনতা হবে না, তার কারণে তুমি বেঁচে থাকবা। আর যদি দেখো যে খালি বারে বারে পাতলা পায়খানা হইতেছে তাও তুমি স্যালাইন খাও না, তাহলে দেখা গেলে একসময় আয়নের ভারসাম্যহীনতা হয়ে তুমি মারাও যেতে পারো, বুঝছো? সুতরাং ডায়রিয়া কিন্তু একটা তোমার সিরিয়াস রোগ, বুঝছো? এটাকে খামখেয়ালি মানে বসে নেওয়া যাবে না, বুঝছো? আচ্ছা, এরকম তোমার আরও অনেক অনেক জায়গাতে তোমার মানে এরকম কেমিস্ট্রির ব্যবহার আছে। যেমন ধরো আরেকটা বিষয় বলি, একটা গাছ ধরো বেঁচে আছে, বুঝছো? তো এই গাছ বাঁচার জন্য তোমার নর্মালি মনে হতে পারে যে এই গাছকে বুঝি পানি দিলে বেঁচে থাকে, বুঝছো? পানি দিলে বুঝি বেঁচে থাকে, কিন্তু আসলে তোমার গাছের আরও অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে। যেমন ধরো গাছের বাঁচার জন্য কয়েকটা জিনিস লাগে 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 যেন কি কি, নাইট্রোজেন লাগে, নাইট্রোজেন, তারপরে লাগে ফসফরাস লাগে, তারপরে তোমার পটাশিয়াম লাগে, বিভিন্ন রকম জিনিস লাগে, বুঝছো? নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম লাগে, এইগুলো ছাড়া তোমার গাছ বাঁচে না। তো দেখো একটা গাছের জন্য এইসব জিনিস দরকার, এবং এইগুলো কিসের পার্ট, রসায়নের পার্ট, বুঝছো? সুতরাং গাছ বাঁচার জন্য রসায়ন লাগে। তারপরে এখন দেখো এই যে আমরা গাছকে অনেক সময় ইউরিয়া সার দিই না, ইউরিয়া সারের ভিতরে যেন কি আছে, ইউরিয়া সারের ভিতরে আছে হলো তোমার নাইট্রোজেন। এই নাইট্রোজেনটা দরকার গাছের জন্য, ওই যে বললাম যে তিনটা জিনিস গাছের জন্য খুবই দরকার, নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। এই নাইট্রোজেনটা তোমার পাই কোথা থেকে, এই ইউরিয়া সার থেকে পাই, বুঝছো? আচ্ছা, এরপরে তোমার এই আরও কি আছে, তোমার সেলুলোজের কথা এখানে বলা আছে, দেখো এই যে কাগজ, আমরা যে কাগজে লিখি না, এই কাগজটা তোমার, কাগজ যদি ভাঙো তাহলে কাগজের ভিতরে কি আছে, সেলুলোজ আছে। এই সেলুলোজ কি, এটাও একটা তোমার, এটা একটা রাসায়নিক যৌগ, বুঝছো? রসায়নের একটা যৌগ এটা, বুঝছো? রাসায়নিক যৌগ এটা। তাহলে দেখো সব জায়গায় রসায়ন, বুঝছো? এটাই বুঝাইছে যে সব জায়গায় রসায়ন লাগে। আচ্ছা, এরপরে তোমার এই পার্টটা তুমি একটু নিজে নিজেই পড়ে নিও, বুঝছো? এগুলো তুমি নিজে নিজেই বুঝবা। 1.3-এর মধ্যে অনেকগুলো পয়েন্ট লেখা আছে, জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক, তারপর পদার্থবিজ্ঞানের সাথে সম্পর্ক, গণিতের সাথে সম্পর্ক, এগুলো একটু রিডিং করলেই বুঝবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটু নিচের দিকে যাই, গিয়ে একদম তোমার এই এগুলো তুমি নিজের মতো করে পড়ে নেবে, তুমি এগুলো পারবা একবারে। তোমার এই কয় নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার পৃষ্ঠা, দেখো একটা মানে ছকের মতো আছে, বুঝছো? দেখো যে বিষয়বস্তু নির্ধারণ, তারপর আরো যেন কি কি জিনিস লেখা আছে, দেখছো? পাইছো এটা? এটা বই খুলে দেখো, কয় নাম্বার পৃষ্ঠা বললাম, এটা হলো তোমার 11 নাম্বার পৃষ্ঠা। 11 নাম্বার পৃষ্ঠাতে দেখো, এটা হলো মূলত কি, আমি দেখো প্রথম একটা জিনিস দেখাইছিলাম একদম শুরুতে, যে রসায়ন কি, এটা অলরেডি পড়া হয়ে গেছে। রসায়নের বাস্তবিক ব্যবহার এটাও করে ফেলছি। এখন পড়বো রসায়নের গবেষণার বিভিন্ন রকম স্টেপ, মানে রসায়নের গবেষণা কিভাবে করে। তো গবেষণা তোমার কয়েকটা স্টেপ ফলো করে, দেখো কি কি। 1 নাম্বার হলো তোমার, তুমি যে গবেষণা করবা, আচ্ছা বিষয় কি পড়তেছি, রাসায়নিক গবেষণা বা রসায়নের গবেষণার স্টেপ। রসায়নের গবেষণা কিভাবে করা হয়, গবেষণা কিভাবে করা হয়, গবেষণা কিভাবে করে, কিভাবে করে, দেখো যে তোমার রসায়নের গবেষণা কিভাবে করে, প্রথম কাজ হলো বিষয়বস্তু নির্ধারণ করা লাগবে। বিষয়বস্তু নির্ধারণ, তাহলে কল্যাণ নির্ধারণ একটা কাজ হয়ে গেল, মানে কার উপর গবেষণা করতে চাও সেটাকে ফিক্স করতে হবে। 2 নাম্বার কাজ হলো বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে এই সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া লাগবে, মানে এই রিলেটেড পড়াশোনা করা লাগবে, ঠিক আছে? তাহলে বই বা গবেষণাপত্র পড়া লাগবে, ঠিক আছে? গবেষণাপত্র বা এটা বলে রিসার্চ পেপার, বুঝছো? গবেষণাপত্রকে বা রিসার্চ পেপার, গবেষণা
পত্র পড়ে ধারণা নেওয়া লাগবে। আচ্ছা, ধারণা নিলাম। এরপরে কি করবা, প্রয়োজনীয় যন্ত্রপাতি বস্তু এগুলা মানে ব্যবহার করা লাগবে, বুঝছো, মানে এগুলো আনা লাগবে। তাহলে প্রয়োজনীয় বস্তু বা যন্ত্রপাতি, প্রয়োজনীয় যন্ত্রপাতি এগুলো আনা লাগবে, এগুলো খুঁজে বের করলে মানে এক্সপেরিমেন্টটা করার জন্য বা গবেষণাটা করার জন্য কী কী যন্ত্রপাতি লাগে সেগুলো আনা লাগবে। এরপরে সেই মানে সেগুলো দিয়ে কী করা লাগবে, পরীক্ষণ বা এক্সপেরিমেন্টটা করা লাগবে। এখন শুধু পরীক্ষণ এক্সপেরিমেন্ট করা পর্যন্ত কিন্তু গবেষণা শেষ না, এরপরে কি করা লাগবে, এই পরীক্ষণের মাধ্যমে যেসব মানে মানে তুমি যেসব তথ্য পাইলা সেটা সংগ্রহ করা লাগবে এবং এটা বিশ্লেষণ করা লাগবে। তাহলে পরের কাজ কি, তথ্য সংগ্রহ প্লাস কি বিশ্লেষণ করা লাগবে, ঠিক আছে, তথ্যটাকে বিশ্লেষণ করা লাগবে, মানে দেখা লাগবে যে এটার মিনিং কি, বুঝছো, এরকম। এরপরে কি আছে, লাস্টে হলো ফলাফল এবং ফলাফল নিয়ে আলোচনা করা হবে। লাস্টে কি, ফলাফল বা ফলাফল নিয়ে আলোচনা করা লাগবে, ফলাফল প্লাস ফলাফল নিয়ে আলোচনা, ফলাফল নিয়ে আলোচনা করা লাগবে, ফলাফলের আলোচনা আলোচনা করা লাগবে, তাহলেই রিসার্চ হয়ে যাবে, বুঝছো। তাহলে এইগুলো হলো তোমার একটা রিসার্চ বা গবেষণার স্টেপ। রসায়নে কীভাবে গবেষণা করা হয় এটা হলো স্টেপ এগুলো, এক, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এইটা, এরপরে লাস্টে হলো এই যে এটা। আচ্ছা, এখন ধরো আমি একটা তোমাকে একটু এক্সাম্পল দিই, তাহলে একটু বুঝতে পারবে। ধরো যে কীরকম, যে ধরো আমরা একটা জিনিস দেখি। আচ্ছা, এই ধরো যে ধরো এটা পানি, ঠিক আছে, পানি, পানির নিচে ধরো একটা মাছ আছে, ঠিক আছে, ধরো একটা মাছ, ধরো যে একটা কালো কালার একটা ধরো মাছ আছে, এই মাছ। তো এই মাছটা ধরো মরে যাচ্ছে, বুঝছো, কিছুদিন পরে পরে পানির নিচে মাছ মারা যায়, ঠিক আছে, একবার উল্টায় পড়ে থাকে মাছটা, এরকম হয়ে যায়, বুঝছো, এরকম মারা যায়। তো এখন এই যে মাছ যে মারা যায়, তাইলে প্রথমে আমি ধরো চাইতেছি যে এটা নিয়ে গবেষণা করতে, যে এই মাছ কেন মারা যায়, অর্থাৎ প্রথম কাজ কী করলাম, বিষয়বস্তু নির্ধারণ করলাম। এখন এই বিষয়বস্তু নির্ধারণ করার পরে আমরা পড়বো যে কী কীভাবে মাছ মারা যেতে পারে, বিভিন্ন বই এবং গবেষণাপত্র থেকে এটা সম্পর্কে পড়ব। পড়ার পরে কি করব, এখন কিভাবে এই মাছটাকে বাঁচানো যায় এটা, বা মানে কথা হলো যে এই মানে এটা বুঝার উপায়টা কি, যে এটা কি পানির কারণে মারা যেতেছে নাকি অন্য কোনো কারণে মারা যেতেছে, এটা করার জন্য বিভিন্ন রকম যন্ত্রপাতি নিয়ে আসা লাগবে, যে এই যন্ত্রপাতি দিয়ে দেখবো, যে টেস্ট করি যে এটা কি আসলে পানির কারণে মারা যেতেছে নাকি অন্য কেউ এসে মাইরে রেখে চলে দিচ্ছে, এরকম। এরপরে কি করা লাগবে, ওই যন্ত্রপাতি দিয়ে টেস্ট করে দেখবো, যে বিভিন্ন রকম পরীক্ষণ বা এক্সপেরিমেন্ট করবো, বুঝছো। করার পরে কি করব, এখান থেকে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করবো এবং সেটা বিশ্লেষণ করবো, যে আসলে কী কারণে এই মাছগুলো মারা যাইতেছে। আর লাস্টে সেই ফলাফলটা নিয়ে বিশ্লেষণ করবো, সবার সাথে আলোচনা করবো, তাহলে আমার রসায়নের গবেষণা হয়ে গেল, বুঝছো। তাহলে এটা হলো তোমার রসায়নের গবেষণা কীভাবে করে সেই বিষয়টা। আচ্ছা, একদম লাস্ট টপিকে চলে এসেছি আমরা। দেখো, একবার লাস্টে যে টপিকটা আছে এটা হলো যে তোমার মানে রসায়নে কী কী যন্ত্রপাতি ব্যবহার করি আমরা, বুঝছো, সেগুলা, প্লাস কী কী চিহ্ন দিয়ে, কোন চিহ্ন দিয়ে কী বোঝায়, বুঝছো, সেটা পরীক্ষাতে কিন্তু প্রায়শই আসে, বুঝছো। এইখান থেকে আসলে এই অধ্যায় থেকে তেমন একটা প্রশ্ন আসে না, যা আসে তোমার একটা টপিক থেকে আসে, সেটা হলো তোমার এই যে এই ইয়েটা, মানে এই ছকটা থেকে। তো দেখো কীরকম, যে ধরো কেউ কেউ আছে অ্যাপ্রন পরে, এই যে অ্যাপ্রন, এরকম অ্যাপ্রন, ল্যাবে গেলে এরকম অ্যাপ্রন পরে। অ্যাপ্রনের উদ্দেশ্য কি, অ্যাপ্রনের উদ্দেশ্য হলো যে কোনো ধরো রাসায়নিক পদার্থ যাতে তোমার শরীরে চিটে না আসে, বুঝছো, বা চিটে আসলে যাতে তোমার ক্ষতি না হয়। এরপরে তোমার কেউ কেউ আছে সেফটি গগলস পরে, বুঝছো, চশমা পরে, এরকম চশমা, এটা কি বললাম, গগলস, এরকম গগলস, গগলস পরে। আর এটা কি বলে, এটাকে বলে অ্যাপ্রন। এরকম তোমার আরও যন্ত্র আছে, যেমন ধরো এরকম এই এরকম মোজা পরে, হাত মোজা, এটা কি বলে, এটাকে বলে কি হ্যান্ড গ্লাভস, ঠিক আছে, এটাকে বলে কি গ্লাভস। এরপরে কি আছে, আবার আছে অনেকে আবার মাস্ক পরে, ঠিক আছে, এরকম এরকম ধরো মাস্ক পরে, ঠিক আছে, মাস্ক, এটাকে বলা হয় মাস্ক। এটা অবশ্যই ইয়ের মতো হয়ে গেছে, মাকড়সার মতো হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই, এটা হলো মাস্ক। আচ্ছা, এরপরে বিভিন্ন রকম আর কি এরকম সেফটি প্রিকশন নেওয়া হয়, মানে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয় যাতে আমাদের শরীর যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এটা রসায়নের ল্যাবরেটরিতে বা ল্যাবের ভিতরে ঢুকলে। এখন এটা না পড়ে তোমার মেইনলি যেই পোর্শনের জোর দিবা সেটা হলো 13 নম্বর পৃষ্ঠা আর 14 নম্বর পৃষ্ঠা। দেখো এখানে অনেকগুলো চিহ্ন লেখা আছে, বুঝছো, 13 14 এই দুইটা পৃষ্ঠা মাস্ট ভালো করে পড়বো, বুঝছো, এটা একদম 3 স্টার, পরীক্ষাতে মাস্ট আসে এখান থেকে। 13 নম্বর 14 নম্বর পৃষ্ঠা দেখো কি বিভিন্ন রকম যন্ত্র আছে, মানে চিহ্ন আছে, সেই চিহ্ন দিয়ে কী বোঝায় সেই বিষয়গুলো পড়বা। দেখো প্রথমে একটা চিত্র আছে এরকম, যে একটা মনে হইতেছে কিছু একটা বিস্ফোরণ হয়ে যেতেছে, বুঝছো, এরকম একদম এরকম দেখতে, ঠিক আছে, এরকম দেখতে। তো এটাকে বলা কি বিস্ফোরক পদার্থের চিহ্ন, ঠিক আছে, এটাকে দিয়ে বোঝানো হয় কি বিস্ফোরক পদার্থ, বিস্ফোরক পদার্থ দন্তেশ্ব হবে, ঠিক আছে, বিস্ফোরক, বিস্ফোরক পদার্থ বোঝানোর জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়। তো এটা এটা কোন কোন জায়গাতে দেওয়া হয়,
বিভিন্ন রকম পদার্থের গায়ে, মানে এটা কি বলা হয় বুঝছো, ধরো এটা ল্যাবে আছে, ল্যাবের মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল আছে। এখন তুমি বুঝবা কিভাবে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ধরলে ক্ষতি হতে পারে। এরকম আর কি তোমার এই এই যে তোমার পাত্রের গায়ের মধ্যে এরকম ভাবে চিহ্ন দেওয়া থাকে বুঝছো। ধরো যদি দেখো যে একটা বোতলের মধ্যে এরকম বিস্ফোরক চিহ্ন দেওয়া আছে ধরো এরকম, তাহলে বুঝবা কি এটা ধরা যাবে না। আবার ধরো একটা দেওয়া আছে যে তোমার এই ধরো এরকম আগুনের মতো চিহ্ন দেওয়া আছে বুঝছো, এরকম আগুন, তাহলে বুঝবা যে এটা ধরলে কি আগুন ধরার সম্ভাবনা আছে। তো এরকম আর কি যে এই চিহ্ন কোন চিহ্ন দিয়ে কী বোঝায় সেই বিষয়টা একটু এখান থেকে পড়ে নিবা। যেমন ধরো বিস্ফোরক পদার্থ, বিস্ফোরক পদার্থ এটা নিয়ে বোঝা যায় যে এটা নিয়ে বেশি এটা নাড়াচড়া করা যাবে না। তারপরে এটা এটা কার মানে বিস্ফোরক পদার্থের কয়েকটা এক্সাম্পল পড়বে এখান থেকে। যেমন ধরো টিএনটি আছে, এটা একটা বিস্ফোরক পদার্থ। তারপরে নাইট্রোগ্লিসারিন আছে, তাহলে এটা মনে রাখবা এই দুইটা। বেশি মনে রাখা দরকার নাই, দুইটা করে মনে রাখবা, নাইট্রোগ্লিসারিন, গ্লিসারিন গেল একটা। আচ্ছা এরপরে তোমার আছে কি দাহ্য পদার্থ। দাহ্য পদার্থ কীরকম, এরকম আগুনের মতো ফুলকি, ঠিক আছে এরকম। তো এরকম যদি সাইন দেখো এটাকে কি বলা হয়, এটাকে বলা দাহ্য পদার্থ। দাহ্য পদার্থ, দাহ্য পদার্থ মানে কি যেটা সহজে আগুন ধরে যায় বুঝছো, এরকম পদার্থ। তো এটা এরকম এক্সাম্পল কি আছে, ইথার আছে, ঠিক আছে ইথার, ইথার হলো তোমার একটা দাহ্য পদার্থ। অ্যালকোহল এটাও একটা দাহ্য পদার্থ। আচ্ছা অ্যালকোহল যে দাহ্য পদার্থ এটা আরও একটা বোঝার উপায় আছে কীরকম, তুমি এটা দেখ করছো কিনা আমি জানি না। অ্যালকোহল ওই যে তোমার মানে কোনো সময় যদি স্প্রে আনো, ধরো এরকম বডি স্প্রে হয় না, বডি স্প্রে দিয়ে যদি ধরো কোনো দিন আগুনের সামনে যদি ধরো, তাও সিফকে জিজ্ঞেস করো বুঝছো, তাহলে বলতে পারো ভালো করে। এরকম আগুনের সামনে যদি এরকম ইয়ে করো, এই মানে স্প্রে মারো, তাইলে দেখবা যে বিশাল বড় আগুন ধরে যায়। তার মানে কি এটা বোঝা যাইতেছে যে তোমার এই পারফিউমের ভিতরে যে অ্যালকোহলগুলো আছে সেই অ্যালকোহলগুলোই দাহ্য, অর্থাৎ আগুন ধরাই দেওয়ার সক্ষমতা রাখে। আচ্ছা এরপরে বিষাক্ত পদার্থ আছে। বিষাক্ত পদার্থ কীরকম, এই যে এরকম এরকম বিষাক্ত পদার্থগুলো হাড্ডির চিহ্ন থাকে বুঝছো। তো এই হাড্ডি বিষাক্ত পদার্থ, এটাকে বলে কি বিষাক্ত পদার্থ। বিষাক্ত পদার্থ মানে এটা খাইলে তোমার একদম মারা গেছে একদম শিওর বুঝছো। তাহলে এর মধ্যে কি কি আছে সবগুলো পড়া লাগবে না, বিষাক্ত পদার্থের এক্সাম্পল পড়বা শুধু। বেনজিন আছে, বেনজিন আর কি আছে, ক্লোরোবেনজিন, এই দুইটাই মনে রাখো, বেনজিন ক্লোরোবেনজিন দুইটা করে মনে রাখবে, বেশি মনে রাখা দরকার নেই। এগুলো কি পদার্থ, বিষাক্ত পদার্থ। বেনজিন, কোনো একটা পাত্রের মধ্যে যদি ক্লোরোবেনজিন বা বেনজিন রাখে তাহলে অবশ্যই বাইরে এই চিহ্নটা দিয়ে রাখা লাগবে, যেন লোকজন বুঝতে পারে এটা বিষাক্ত পদার্থ। আচ্ছা এরপরে আরও আছে দেখো কি, এই যে যদি দেখো যে এরকম একটা সাইন বুঝছো, ধরো যদি দেখো যে এরকম এরকম ক্রস সাইন, তাহলে বুঝবা কি এটা, এটাকে বলে উত্তেজক পদার্থ বুঝছো, উত্তেজক পদার্থ। উত্তেজক পদার্থ মানে এটাও তোমার খুব সহজেই তোমার একদম ক্ষতি করে ফেলতে পারে বুঝছো, চোখের তারপরে ত্বকের এগুলোর ক্ষতি করতে পারে বুঝছো। ত্বক চোখের ক্ষতি করে, এটার কাজ কি, ত্বক চোখ এগুলোর ক্ষতি করা, চোখের ক্ষতি করে, ক্ষতি করে। আর এক্সাম্পল পড়বা দুইটা করে, ঠিক আছে। এটার এক্সাম্পল কি আছে, যেমন ধরো ডাস্ট, ঠিক আছে। ডাস্ট মানে যদি ধুলি, ধুলিকণা, কিন্তু এখানে ডাস্ট বলতে আসলে অন্যরকম কিছু ডেঞ্জারাস ডাস্টের কথা বলা হয়েছে। আবার নাইট্রাস অক্সাইড, এই দুইটা মনে রাখবা, নাইট্রাস অক্সাইড, সবগুলো থেকে দুইটা করে এক্সাম্পল মনে রাখবা, বেশি মনে রাখার দরকার নেই অক্সাইড। আচ্ছা এরপরে কি আছে তোমার, এরপরে আছে তোমার স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। এটার মধ্যে দেখো এরকম একটা মানুষের চিহ্ন দেওয়া আছে, মানুষের চিহ্নের এরকম বুক বরাবর দেখবা যে এরকম একটা কিছু একটা ক্রস জাতীয় বা এরকম একটা চিহ্ন দেওয়া আছে বুঝছো। তাহলে এটা হলো তোমার, এটাকে বলা হয় কি স্বাস্থ্য ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, ঝুঁকিপূর্ণ পূর্ণ পদার্থ, ঠিক আছে এটা মনে রাখবো। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে কি হয়, এটার দুইটা এক্সাম্পল মনে রাখবা, একটা হলো বেনজিন আর একটা হলো টলুইন, ঠিক আছে বেনজিন টলুইন। তাহলে এগুলো যদি তোমার স্বাস্থ্যের জন্য কীরকম ক্ষতিকর, এখন মনে হইতে পারে যে বেনজিনটা তো আগেও দেখছি, সমস্যা নাই, একটা যদি দুই জায়গায় থাকতে পারে, এই যে ধরো এখানেও ছিল বেনজিনটা, অসুবিধা নাই, ঠিক আছে একটা জিনিস দুই জায়গায় থাকলে অসুবিধা নেই। তাহলে এইগুলো কী করে, শরীরের ভিতরে ঢুকলে অনেক ক্ষতি করে, এইগুলো মনে রাখবা। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এটা পরীক্ষাতে দেয় তোমার তেজস্ক্রিয় পদার্থ আছে একটা বুঝছো, তেজস্ক্রিয় পদার্থ, এটার চিহ্নটা কীরকম, এরকম টাইপের, এই চিহ্নটা মানে চিত্রটা সহ আকাশিক, এটা কীরকম এরকম টাইপের একটা চিত্র আছে, এটা ফ্যানের মতো পাকার মতো, এরকম ফ্যানের পাকার মতো বুঝছো। এই চিহ্নটাকে বলা হয় কি তেজস্ক্রিয় চিহ্ন, তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয়, তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় পদার্থের ক্ষেত্রে দেখো এগুলা কি করে, এখানে থেকে তোমার একবার স্ফুলিঙ্গ তৈরি হয়ে যেতে পারে, একবার আগুন ধরে যেতে পারে, তোমার হলো একবারে ব্যাপক ধরনের ক্যান্সার ট্যান্সার সৃষ্টি হয়ে যেতে পারে বুঝছো, তেজস্ক্রিয় পদার্থ থেকে ক্যান্সার হয়ে যেতে পারে বুঝছো, ক্যান্সার হয়ে যেতে পারে, বিকলাঙ্গ হয়ে যেতে পারে, মানে হাত পা একবারে লুলা হয়ে যেতে পারে বুঝছো, একবারে ক্যান্সার, তারপরে কি আছে বিকলাঙ্গ হয়ে যেতে পারে, বা বিকলাঙ্গ মানে কি লুলা, মানে হাঁটতে পারে না,
বিকলাঙ্গ, হাত পা ধরো একবারে ভেঙে চুরে যেতে পারে, ভেঙে চুরে বলতে মানে একদম ধ্বংস হয়ে যেতে পারে একদম। এই এক্সাম্পল কি আছে, ইউরেনিয়াম রেডিয়াম, দুইটা এক্সাম্পল মনে রাখবা, ঠিক আছে? ইউরেনিয়াম রেডিয়াম, ইউরেনিয়াম নিয়াম আর রেডিয়াম, ঠিক আছে? রেডিয়াম। এখন তোমার এই যে এই চিহ্নটাকে না, এই যে তেজস্ক্রিয় পদার্থের চিহ্নটাকে, এটার আবার ট্রিফয়েলও ডাকা হয়, বুঝছো? ট্রিফয়েল, ট্রিফয়েল, এটা মনে রাখো তো। এটা যদি তোমার বই লেখা নাই এখন, আমাদের সময় ছিল এই জিনিসটা ট্রিফয়েল, এটা ট্রিফয়েলও বলে। আচ্ছা, এরপরে যাও আর একটু নিচে, দেখো এখানে বলছে পরিবেশের জন্য ক্ষতিকর। এটার চিহ্নটা কীরকম? আচ্ছা, আরেকটা পেজে দেখাই। দেখবা যে এরকম একটা পরিবেশের মধ্যে একটা গাছপালার মতো দেখা আছে, যে এটা ধরো পাতা টাতা নাই এরকম, আর এরকমভাবে ধরো এরকম একটা পাহাড়ের মতো কি যেন একটা চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নটা হল, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হলো তোমার পরিবেশের জন্য ক্ষতিকারক চিহ্ন। পরিবেশের জন্য ক্ষতিকারক, পরিবেশের জন্য ক্ষতিকারক, জন্য ক্ষতিকারক, ক্ষতিকারক। পরিবেশের জন্য ক্ষতিকারক জিনিসকে এইভাবে দেখানো হয়, বুঝছো? তো এটার এক্সাম্পল কি আছে? এক্সাম্পল মনে রাখবা কি, লেড আর মার্কারি, ঠিক আছে? লেড আর কি মার্কারি, এই জিনিসটা একটু মনে রাখবা, ঠিক আছে? এটার এক্সাম্পল যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। যেমন তোর লেড মার্কারির জন্য কোথায় থাকে? ফোন আছে না? তোর এটা একটা ফোন, এই ফোনের মধ্যে তোমার এই ধরো এগুলো বাটন, তো এর পিছনের পিছনে যে ব্যাটারিটা পাওয়া যায়, বুঝছো? খুললে ব্যাটারিটা, ওই ব্যাটারির ভিতরে লেড আছে, বুঝছো? এই লেড। এখন কথা হলো যদি তুমি ব্যাটারি যদি ফেলাই দাও, তাহলে কি হবে? ওই লেড থেকে তোমার দেখা যাইলো যে আশেপাশে যে পুকুর টুকুরের মধ্যে ফেললা, তাহলে ওইখানে মাছগুলো ক্ষতিগ্রস্ত হবে। এখন মাছ মারা গেলে একসময় দেখবা যে পুকুরই শেষ, বুঝছো? এরকম অবস্থা, তাহলে পরিবেশের জন্য ক্ষতিকারক এটা। আচ্ছা, এরপরে কি আছে লাস্টলি, একটা হলো ক্ষত সৃষ্টিকারী, বুঝছো? এটাকে বলা হয় ক্ষত সৃষ্টিকারী বা কোরোসিভ। তো এটা কি এরকম, দেখো এরকম একটা ইয়ের মতো দেয়া আছে তোমার, এরকম এই টেস্ট টিউবের মতো, টেস্ট টিউব থেকে ধরো কিছু একটা পড়তেছে এরকম দেওয়া আছে, আর এখানে ধরো হাত দেয়া আছে, বুঝছো? হাত, এরকম একটা চিহ্ন, এটাকে বলা হলো তোমার, এটাকে বলা হয় কি, ক্ষত সৃষ্টিকারী। মানে এটা যদি হাতে পড়ে তাহলে কি হবে? হাতে বা গায়ে লাগলে ক্ষত সৃষ্টি হয়, এটা বলে ক্ষত সৃষ্টিকারী, ঠিক আছে? সৃষ্টিকারী। দুইটা এক্সাম্পল পড়া, সবগুলোর জন্য আমি দুইটা করে এক্সাম্পল করতে বলছি, বুঝছো? এটার দুইটা এক্সাম্পল কি, একটা বড় হলো তোমার সালফিউরিক অ্যাসিড, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, দুইটা অ্যাসিডের নাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, আরেকটা হলো তোমার সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? সালফিউরিক, ফিউরিক অ্যাসিড, ঠিক আছে? দেখো ইজি, এই শেষ, বুঝছো? আশা করি বুঝতে পারছো। তাহলে এটাই চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আশা করি তুমি নিজে নিজে পড়লেই পারবা এখন। আমি সবগুলো তোমার যা যা এখান থেকে প্রয়োজন সবগুলো আমি দেখাই দিলাম, ঠিক আছে? আর যেগুলো বললাম যে নিচ থেকে দেখে নিবা, ওইগুলো একটু নিচ থেকে দেখে নিবা, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। দেখো সবগুলো পড়ে দিছি, ফুল চ্যাপ্টার শেষ। কতক্ষণ লাগলো? 47 মিনিট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ করে দিই। হ্যাঁ, তাহলে পরে আবার আরেকটা 2 নম্বর চ্যাপ্টারটা আবার পরে দেখাবো আরেকটু।